আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো ছাড় দেবে না তেহরান, হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের। ভারতের ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকের নামে মামলা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বললেন আইনমন্ত্রী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম দেয়া হলো গার্ড অব অনার। রংপুরে এক পরিবারের 4 জনকে হত্যা, 3 যুবক আটক। ম্যাকাই টেস্টে 2 দিনের ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ নয়, শান্তিও নয়, পরিস্থিতির অবসান চেয়েছেন তিনি। পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ যেমন কোনো সমাধান নয়, তেমনি নতুন করে সংঘাত শুরু হতে পারে এমন অনিশ্চয়তাও ইরানের অর্থনীতির ক্ষতি করছে। তাই দেশের শক্তি অক্ষুণ্ণ রেখে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। পেজিশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এবং এমন একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ইরানের কর্মকর্তারা প্রায় প্রতিদিনই আলোচনা করছেন। তবে সেই সমঝোতায় ইরানের নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ণ থাকতে হবে এবং ভবিষ্যতে প্রতিপক্ষরা যাতে আবার হামলার কথা চিন্তা না করে সেটিও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, আবার যুদ্ধ শুরু হতে পারে কিনা এমন দীর্ঘস্থায়ী অনিশ্চয়তাও ইরানের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। পেজিশকিয়ান সতর্ক করে বলেন, নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা থাকলে ইরানে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে। তাই ইরানের শক্তি বজায় রেখে যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি হওয়া একটি সমঝোতা স্মারকেরও পক্ষে সাফাই দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ওই সমঝোতায় আত্মসমর্পণের মতো কোনো শর্ত নেই এবং তেহরানকে কোনো ছাড় দেওয়ার কথাও বলা হয়নি। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারকে সই করে। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের সংঘাতের অবসান ঘটে এবং চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে সমঝোতা বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাস রফতানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা থমকে যায়। অনুমতি ছাড়াই সরকারি স্কুলে প্রবেশের অভিযোগে ভারতের মহারাষ্ট্রের লাতুরে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের ঘটনায় আউসা পুলিশ স্টেশনে দীপকে, দলের কর্মী আজিঙ্কিয়া সিন্দে সহ আরো কয়েকজন সিজেপি সদস্যের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া ও আউসার জিলা পরিষদ উর্দু স্কুলে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। এসব অভিযোগ এনে মামলাটি দায়ের করেন সৈয়দ শামসাদ বানো খয়রাত আলী নামে স্কুলটির এক শিক্ষক। অভিজিৎ দীপকে ও অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 132 ধারা, সরকারি কর্মকর্তাদের কাজে বাধা, 329 ধারার 3 নং অনুচ্ছেদ অবৈধ অনুপ্রবেশ, 351 ধারার 2 নং অনুচ্ছেদ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভীতি প্রদর্শন এবং 356 ধারার 2 নং অনুচ্ছেদে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানহানি মামলা করা হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, দীপকে এবং তার সহযোগীরা কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই স্কুলে প্রবেশ করেছেন। তারা এরপর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্কুলের পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। অভিযোগে বলা হয়, তারা স্কুলের শিক্ষা কার্যক্রম এবং সরকারি কাজে বাধা দিয়েছেন। অভিযোগে আরো বলা হয়, সিজেপির এই নেতা তাদের স্কুল পরিদর্শনে ভিডিও করেন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তার বিরুদ্ধে হওয়া মামলার অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, দীপকে ওই স্কুলে মানহানির চেষ্টা করেছেন এবং তিনি দাবি করেছেন তাদের পরিদর্শনের সময় অন্য স্কুল থেকে শিক্ষার্থীদের এনে ওই স্কুলে রাখা হয়েছিল। তিনি স্কুলটির শিক্ষকদের বরখাস্ত করানোর হুমকি দিয়েছেন বলেও অভিযোগে বলা হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন ও সংবিধান মেনে কাজ করছে সরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। রোববার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে মানবিক মূল্যবোধের জায়গা থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশ বারবার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমান সরকার দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসের প্রথম দিনে
বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অব অনার দেওয়া হয়। জানা যায় আজ বেলা 11টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রোটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 3 যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোর 5টা পর্যন্ত নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে তাদের বাড়ি একই এলাকায়। হত্যাকাণ্ডের পর ওই ভবনে বসে তাদের ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে। রংপুর কোতোয়ালি থানার ওসি নাজমুল জানান, 4 জনের হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে পাশের রেশম উন্নয়ন বোর্ডের তুত বাগানে লুকিয়ে থাকেন। পরে পাশের দখিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় যুবকদের একটি দল ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ আটকের বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। এর আগে শনিবার রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অন্য ব্যক্তিরা হলেন গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। রংপুর সিআইডি কার্যালয়ের ইনচার্জ সুমিত চক্রবর্তী জানান, ঘটনাটি 2 থেকে 3 দিন আগে ঘটে থাকতে পারে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং আসবাবপত্রের ড্রয়ার ও স্বর্ণালংকার রাখার স্থানগুলো ভাঙা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টি সামনে এলেও প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে টেনে টুনে 50 পার করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো খেলেছে টাইগাররা, তবে 100 রান পেরোতে পারেনি। 2 ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে ম্যাচটি হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 51 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র 5 সেশনের খেলায় কখনো চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। তবে শেষটা ভালো না হলেও আগের টেস্ট জয়ের কারণে 2 টেস্টের সিরিজের ফল দাঁড়িয়েছে 1-1 ব্যবধানে। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম 2 ইনিংসেই 100 রানের কমে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ 159 রান। নিজেদের টেস্ট ইতিহাসে এটি কোনো ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যান্টিগা টেস্টে 2 ইনিংস মিলিয়ে করা 187 রান ছিল এতদিনের সর্বনিম্ন। 2 দিনের 2 ইনিংসেই বাংলাদেশ পরে ব্যাটিং ব্যর্থতায়। টেস্টের প্রথম দিনে 64 রানে অল আউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে 210 রানে। বাংলাদেশ পিছিয়ে থেকে শুরু করে, পরে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়। তাতেই আসে বড় হার। এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।